আজ আমরা ইংরেজি সাহিত্যের একেবারে মাস্টারপিস একটা কবিতা নিয়ে আলোচনা করব আর সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সনেট 18। আজকে আমরা ঠিক কিভাবে এগোবো চলো এক ঝলকে দেখে নিই। প্রথমে থাকছে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, তারপর ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কোট্রেন ধরে ধরে আলোচনা। এরপর আমরা দেখব দ্য কাপলেটস এবং একেবারে শেষে পুরোটার একটা কুইক সামারি। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম পার্ট। জয় হিন্দ, জয় ভারত। শিক্ষাগ্রামের পক্ষ থেকে সকল জাতীয়তাবাদী শিক্ষার্থী তথা ভারতবাসীকে জানাই রাষ্ট্রবাদী অভিনন্দন। এই ক্লাসে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কবিতা সনেট 18, একেবারে লাইন ধরে ধরে বিস্তারিত ব্যাখ্যা সহ। আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শিক্ষাগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। পাশাপাশি ক্লাসের সমস্ত নোটিফিকেশন পেতে যুক্ত হতে হবে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। আজ আমরা ইংরেজি সাহিত্যের একেবারে মাস্টারপিস একটা কবিতা নিয়ে আলোচনা করব আর সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সনেট 18। আজকে আমরা ঠিক কিভাবে এগোবো চলো এক ঝলকে দেখে নিই। প্রথমে থাকছে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, তারপর ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কোট্রেন ধরে ধরে আলোচনা। এরপর আমরা দেখব দ্য কাপলেটস এবং একেবারে শেষে পুরোটার একটা কুইক সামারি। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম পার্ট, ইন্ট্রোডাকশন টু সনেট 18। পরীক্ষার খাতায় এক্সট্রা মার্কস পেতে গেলে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানা কিন্তু মাস্ট। জানো কি, শেক্সপিয়ার তার পুরো জীবনে মোট 154টি সনেট লিখেছিলেন। 1609 সালে থমাস থর্প এই সনেটগুলোর সংকলন প্রথম প্রকাশ করেন। আর আমাদের আজকের এই কবিতাটি হলো সেই বইয়ের ঠিক 18 নম্বর সনেট। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রথম 126টি সনেট একজন ভীষণ সুন্দর যুবক বা ফেয়ার ইউথকে উদ্দেশ্য করে লেখা। সনেট 18ও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এখানকার মেন থিমটা কি জানো? ইমর্টালিটি অফ আর্ট ভার্সেস ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ টাইম, মানে সময়ের নিষ্ঠুর ধ্বংসলীলার বিরুদ্ধে শিল্পের অনন্ত অমরত্ব। আচ্ছা, কবিতাটার ভেতরে ঢোকার আগে এর স্ট্রাকচার বা গঠনগত নিয়মগুলো একটু বুঝে নেওয়া দরকার। একটা ক্লাসিক শেক্সপিয়ারিয়ান সনেট সবসময় 14 লাইনের হয়। এটা একটা স্পেসিফিক ছন্দে লেখা থাকে, যাকে ইংরাজিতে বলে আয়াম্বিক পেন্টামিটার। আর এর অন্তমিল বা রাইম স্কিমের নিয়মটা একেবারে ফিক্সড, সেটা হলো ABAB, CDCD, EFEF, GG। পরীক্ষার খাতায় এই টেকনিক্যাল ইংরাজি টার্মগুলো ঠিকঠাক লিখতে পারলে এক্সামিনার কিন্তু দারুণ ইমপ্রেসড হবেন। এবার আমরা সরাসরি কবিতায় ঢুকব। আমাদের সেকেন্ড পার্ট, ফার্স্ট কোয়াট্রেন, অর্থাৎ প্রথম 4 লাইন। দ্য লিমিটস অফ সামার। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. কি অসাধারণ লাইন, তাই না? একদম শুরুতেই কবি ভাবছেন তিনি কি তার প্রিয় বন্ধুকে ইংল্যান্ডের একটা সুন্দর গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবেন, কিন্তু পরক্ষণেই তিনি রিয়েলাইজ করছেন যে না, তার বন্ধু গ্রীষ্মের চেয়েও অনেক বেশি সুন্দর এবং টেম্পারেট, অর্থাৎ অনেক বেশি শান্ত ও নম্র। কারণ গ্রীষ্মকালের তো কিছু নিজস্ব প্রবলেম বা ত্রুটি আছে, যেমন ধরো দমকা হাওয়া মে মাসের সুন্দর কুড়িগুলোকে অকালে ঝরিয়ে দেয়, আর গ্রীষ্মের স্থায়িত্ব বা সামার্স লিস সেটাও তো বড্ড ক্ষণস্থায়ী। তো এখানে কবি সামার আর তার সুন্দর বন্ধুর মধ্যে একেবারে ডাইরেক্ট একটা কম্প্যারিজন টেনেছেন। একদিকে রয়েছে গ্রীষ্মকাল। মজার ব্যাপার হলো, কবি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই বিখ্যাত ব্রিটিশ সামার আসলে কতটা খামখেয়ালি। এর রাফ উইন্ডস বা দমকা হাওয়া সব নষ্ট করে দেয় এবং এটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর অন্যদিকে রয়েছেন তার ফেয়ার ইউথ, যিনি গ্রীষ্মের চেয়েও অনেক বেশি আকর্ষণীয়, শান্ত এবং শ্রেষ্ঠ। কবি আসলে বোঝাতে চাইছেন যে প্রকৃতির সৌন্দর্যের একটা লিমিটেশন আছে, কিন্তু তার বন্ধুর স্বভাব প্রকৃতির এইসব খামখেয়ালিপনার অনেক ঊর্ধ্বে। চলো দেখি পরের 4 লাইনে কি আছে। আমাদের থার্ড পার্ট, সেকেন্ড কোয়াট্রেন, দ্য ডিকে অফ বিউটি। Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. এই লাইনগুলোতে এসে কবিতার টোনটা কিন্তু একটু সিরিয়াস, একটু বিষণ্ণ হয়ে যাচ্ছে। কবি বলছেন মাঝে মাঝে গ্রীষ্মের সূর্য বড্ড বেশি উত্তাপ ছড়ায়, যা একেবারে অসহ্য। আবার অনেক সময় মেঘের আড়ালে তার সেই সুন্দর সোনালি আভা ম্লান হয়ে যায়। প্রকৃতির একটা অমোঘ নিয়মই হলো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, মানে পৃথিবীর সমস্ত সুন্দর জিনিসই একদিন না একদিন তার সৌন্দর্য হারাবে। সেটা কোনো হঠাৎ দুর্ঘটনার ফলেই হোক, অথবা প্রকৃতির নিজস্ব নিয়মে, মানে নেচারস চেঞ্জিং কোর্সের কারণেই হোক। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, এখানে আই অব হেভেন কথাটা ব্যবহার করা হয়েছে। এটা সূর্যকে বোঝাতে ব্যবহৃত একটা দুর্দান্ত মেটাফর বা রূপক।
এই মেটাফারটা ব্যবহার করে কবি আমাদের রিমাইন্ড করে দিচ্ছেন যে প্রকৃতির সবচেয়ে আকর্ষণীয় আর পাওয়ারফুল জিনিসগুলোর মধ্যেও চরম ইনকনসিস্টেন্সি বা অসঙ্গতি রয়েছে। কখনো এই আই অফ হেভেন বড্ড বেশি গরম, আবার কখনো এর অপূরব সোনালি রং কালো মেঘের আড়ালে পুরোপুরি ঢাকা পড়ে যায়। এরপরে আসছে আমাদের ফোর্থ পার্ট, থার্ড কোয়াট্রেন, দি ইমমর্টাল ফ্রেন্ড। আর সত্যি বলতে কি, এখানেই লুকিয়ে আছে আসল ম্যাজিক। এতক্ষণ তো আমরা দেখলাম সব সৌন্দর্যই একদিন নষ্ট হয়ে যায়, তাই না? প্রকৃতির চরম রূপেরও ক্ষয় আছে। তাহলে কবির এই সুন্দর বন্ধুর কি হবে? সময়ের এই অনিবার্য ধ্বংসলীলা থেকে এই সৌন্দর্য কিভাবে রক্ষা পাবে? ঠিক এই জায়গাতেই আসে কবিতার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যাকে লিটারেচারের ভাষায় বলা হয় ভল্টা। এখান থেকে কবিতার সমস্ত বিষণ্ণতা একেবারেই গায়েব হয়ে যায়, আর তার জায়গা নেয় এক অবিশ্বাস্য, কনফিডেন্ট আর প্রবল এনার্জি। But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death brag thou wanderest in his shade, when an eternal lines to time thou growest. ভাবতে পারছো কবির কনফিডেন্সটা? একেবারে বিজয় উল্লাসে তিনি ঘোষণা করছেন যে প্রকৃতির গ্রীষ্ম হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু তার বন্ধুর ইটার্নাল সামা বা চিরবসন্ত কোনোদিনও ম্লান হবে না। মৃত্যু, যাই পৃথিবীর সবকিছুকেই শেষ করে দেয়, সেই মৃত্যুও কখনো অহংকার করে তার বন্ধুকে নিজের অন্ধকারে ছায়ায় টেনে নিতে পারবে না। কিন্তু কেন? কারণ তার বন্ধু কবিতার এই ইটার্নাল লাইন্স বা শাশ্বত পঙ্ক্তিগুলোর মধ্যেই চিরকাল বেঁচে থাকবেন এবং বৃদ্ধি পাবেন। কবি এখানে লিটারালি মৃত্যুকে চ্যালেঞ্জ করছেন। আর ঠিক এভাবেই আমরা এসে পড়লাম একেবারে শেষ অংশে, ফিফথ পার্ট, দ্য কাপলেট, দ্য পাওয়ার অফ আর্ট। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. এই দুটো লাইন আক্ষরিক অর্থেই যেন একটা ম্যাজিক স্পেল। কবি ঘোষণা করছেন যে যতদিন এই পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে, যতদিন মানুষের শ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে এবং পড়ার মতো দৃষ্টি থাকবে, ততদিন এই কবিতাটি বেঁচে থাকবে। আর এই কালজয়ী শিল্পের মাধ্যমে কবির বন্ধু যুগের পর যুগ ধরে অসংখ্য পাঠকের মনে এক সত্য এবং অনন্ত জীবন লাভ করবেন। এমনকি এই মুহূর্তে তোমরা যারা এই কবিতাটি পড়ছ, তোমাদের সবার হৃদয়েও তিনি অমর হয়ে রইলেন। কবিতাটা তো আমরা পড়লাম, এবার চলো পুরো বিষয়টাকে একবার ঝটপট ঝালিয়ে নিই। সিক্সথ পার্ট, সামারি এবং ফাইনাল মেসেজ। পরীক্ষার আগের রাতে পুরো কবিতা মনে না থাকলেও অন্তত এই 3টে কোর পয়েন্ট একেবারে জলের মতো মুখস্থ রাখবে। নাম্বার 1, কোয়াট্রেন 1 এবং 2 এ আমরা শিখলাম যে প্রকৃতির বাহ্যিক সৌন্দর্য ত্রুটিপূর্ণ এবং ক্ষণস্থায়ী। নাম্বার 2, কোয়াট্রেন 3 বা ভল্টাতে এসে কবি সম্পূর্ণ ভিন্ন সুরে ঘোষণা করলেন যে তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন। আর নাম্বার 3, দ্য কাপলেট আমাদের সেই চূড়ান্ত সত্যটি জানিয়ে দিল যে শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার অনেক পরেও সাহিত্য এবং শিল্পের জাদু একটা মানুষকে সত্যিকারের অমরত্ব দিতে পারে। শেষ করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। একবার ভেবে দেখো তো, শেক্সপিয়ার এই কথাগুলো লিখেছিলেন ১৬০৯ সালে। আজ ৪ শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে, অথচ আমরা ঠিক তার ভবিষ্যৎবাণী মতোই আজও এই ক্লাসরুমে বসে এই লাইনগুলো পড়ছি। শিল্পের আসল ক্ষমতা সম্পর্কে এটা আমাদের কি শেখায়? সত্যি এটা একটা অদ্ভুত বিস্ময়। আশা করি আজকের এই সেশনটা সনেট 18কে তোমাদের কাছে একেবারে সহজ করে দিয়েছে। এই থিমগুলো মাথায় রেখো, খাতায় গুছিয়ে উত্তর লিখো, আর হ্যাঁ, নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রেখো। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো।